তাহলে হচ্ছে আমরা প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম কালার বেসিক ডিসকাশন অন কালার মেকানিজম, এটার উপরে আমাদের অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, আজকে চতুর্থ ক্লাস। এটা বেসিক যে বিষয়গুলো আমরা পড়েছিলাম, যেমন কালার কাকে বলে, শেড কাকে বলে, হিউ কাকে বলে, টোন, এইগুলো আমরা পড়েছিলাম। ক্রোমোফোর, ডাইস এবং পিগমেন্ট কাকে বলে, ডাই এবং পিগমেন্টের ক্লাসিফিকেশন এবং প্রপার্টিজ গুলো দেখেছিলাম, মনে আছে? এবং ডাইয়ের যে ক্যারেক্টারিস্টিক্স এবং কনস্টিটিউশনাল যে প্রপার্টিজ আছে, যেমন ডাই হতে হলে ক্রোমোফোর অক্সিক্রোমো গ্রুপ লাগে, এগুলো আমরা দেখেছিলাম। বেসিক ডিসকাশন অন কালার মেকানিজম মোটামুটি আমরা শেষ করেছি। আজকে যেটা সেটা হচ্ছে তোমার লাইট থিওরি, সরি কালার থিওরি। সেই কালার থিওরির মধ্যে আছে তোমাদের হচ্ছে দুইটা থিওরি নরমালি আছে, একটা হচ্ছে তোমার লাইট থিওরি আর একটা হচ্ছে পিগমেন্ট অথবা সাবট্রাক্টিভ থিওরি। লাইট থিওরি কোথায় ইউজ হয়, পিগমেন্ট থিওরি কোথায় ইউজ হয়, এই জিনিসটা আগে আমরা জেনে নিই। আর কেন আমরা পড়ব এই কালার থিওরিটা পড়ার উদ্দেশ্যটা কি বলো তো? কেন পড়ব? এটা কোন ইয়েতে কি কালার ইউজ হবে, কতটুকু কালার পার্সেন্টেজ রেশিও? আচ্ছা, কারণ হচ্ছে আমরা কালার সম্বন্ধে বেসিক ধারণাটা দেব। কালারের যে মিক্সিং কি কারণে হয় এবং কালার মিক্সিং করে কি ধরনের কালার তৈরি করা যায়, কতগুলো প্রাইমারি কালার আছে এবং কোন থিওরি অনুযায়ী কোনগুলো প্রাইমারি কালার, কোনগুলো সেকেন্ডারি কালার এবং কোনগুলো টারশারি কালার, এই বিষয়গুলো আমাদের জানা। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে অবশ্যই আমাদের জানতে হবে যে আমরা তো কাপড় রং করি, তাই না? কাপড় রং করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কালার থিওরিটা সম্বন্ধে মোটামুটি ভালো কনসেপ্ট থাকতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা কি করতে পারবো? একজন কাস্টমার অথবা বায়ার কি করলে একটা সোয়াচ দিল ইয়েলো কালারে, তুমি সেটা কি করলে ইয়েলো কালারটা কিভাবে তৈরি করবে? যদি তোমার সেটা ইয়েলো প্রাইমারি কালার হয় তাহলে তুমি তো ইজিলি তুমি প্রাইমারি কালার ইউ ক্যান অবটেইন ফ্রম দা সোর্সেস এন্ড ইউ ক্যান ডাই ডিরেক্টলি। বাট যদি তোমার এমন টাইপের ইয়েলো কালার হয় যেটা হচ্ছে প্রাইমারি টাইপের ইয়েলো কালার না, যেটা সেকেন্ডারি টাইপের ইয়েলো কালার, অনেকটা অরেঞ্জিশ হতে পারে, অনেকটা গ্রিনিশ ইয়েলো হতে পারে, তো সেইগুলোর ক্ষেত্রে তখন তোমাকে কি করতে হবে? কালার মিক্সিং সম্বন্ধে জানতে হবে। আর কালার মিক্সিং, দুইটা কালার একত্রে মিক্স করলে কোন ধরনের কালার তৈরি হয়, কোন ধরনের টোন প্রডিউস হয়, এই বিষয়গুলো যদি আমাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কালার থিওরি স্টাডি করতে হবে। There are two types of color theory. One is light theory, another is pigment অথবা subtractive theory. The light theory তে প্রথমে আসো। On the basis of different wavelength light combination additive theory is developed. In this theory primary colors are red, green and blue. তোমাদের এটা মনে আছে যে সর্বপ্রথম যে কালার থিওরিটা প্রডিউস করা হয় সেটাতে বলা হয়েছিল যে কালার থিওরি বলা হয়েছিল যে প্রাইমারি কালার কয়টা? তিনটা, রেড, গ্রিন, ব্লু, যেটাকে আমরা বলি বাংলায় যদি বলি আসমানি, সবুজ, লাল, তাই না? এই তিনটা কালার ছিল প্রাইমারি কালার। এবং এই প্রাইমারি তিনটা কালারের ইউজটা বর্তমানে কোথায় আছে কেউ বলতে পারবে? টেক্সটাইল সেক্টরে না, এটা আমি বলে দিচ্ছি, কিন্তু কোথায় ইউজটা আছে? কোথায় সেই ইউজটা আছে? যেমন কম্পিউটারে তোমরা যারা ফটোশপের কাজ করো সেখানে কালার মিক্সিং, কালার কম্বিনেশনের ব্যাপার আছে না? এবং সেখানে দেখা যাচ্ছে যে তোমরা দুইটা তিনটা কালার মিলে নতুন একটা কালার প্রডিউস করতেছো, যেটা হচ্ছে টারশিয়ারি, সেকেন্ডারি টারশিয়ারি কালার হচ্ছে। তাহলে আমরা কম্পিউটারে যে কালারটা হচ্ছে, লাইটিং এর ক্ষেত্রে যে কালারটা হচ্ছে, টিভি স্ক্রিনে যে কালারটা পাচ্ছি, সেগুলো হচ্ছে এই লাইট থিওরি অনুযায়ী কালার কম্বিনেশন করা থাকে, মনে থাকবে? আচ্ছা, এখন আসো পিগমেন্ট থিওরি। আমরা পিগমেন্ট থিওরি অনুযায়ী যে কালার কম্বিনেশন অথবা এই থিওরিটা কোথায় অ্যাপ্লিকেশন আছে? টেক্সটাইল ওয়েট প্রসেসিং, টেক্সটাইল ডাইং প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ, তারপর আছে ফুড টেকনোলজিতে কালার ইউজ হয়, লেদার টেকনোলজিতে কালার ইউজ হয়, যেখানে আসলে আমরা সরাসরি কালারটা অ্যাপ্লাই করে থাকি টেক্সটাইল ম্যাটেরিয়াল, লেদার, এই বিষয়গুলো।
তাহলে এখানে দুইটা পিকচার দেওয়া আছে দেখো। এখানে প্রাইমারি কালার হচ্ছে অ্যাডিটিভ অথবা লাইট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার কয়টা? তিনটা। তিনটা। ব্লু, গ্রিন, রেড, এই তিনটাকে আমরা বলতেছি প্রাইমারি কালার, একদম কোর কালার, বেসিক কালার। প্রাইমারি কালারকে আমরা এটা বলতে পারি যে অন্য কোনো কালার দিয়ে প্রাইমারি কালার প্রোডিউস করা যায় না। উই ক্যান প্রোডিউস most of the color by the mixing of three primary color in different equation, different amount. আমরা কি করতে পারি, এই তিনটা প্রাইমারি কালার দিয়ে আমরা ম্যাক্সিমাম কালার প্রোডিউস করতে পারি বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে। আচ্ছা, এখানে দেখো রেড, গ্রিন, ব্লু, এই তিনটা যদি equal amount of we can mix equal amount of red, green, blue, then white color can be produced. আচ্ছা, red and green, yellow, red আর গ্রিন মিলে কি হচ্ছে? ইয়েলো হচ্ছে। এটা কিন্তু ইকুয়াল প্রপোর্শন হতে হবে, যদি এরকম হয় গ্রিন 60%, রেড 50%, 40%, তাহলে কি হবে? গ্রিনিশ ইয়েলো হবে, ইয়েলোই হবে বাট গ্রিনিশ টোনটা থাকবে, তাই না? যেটা দিয়ে পোর্শন বেশি সেটা দেয়। যদি রেডটা বেশি হয় তাহলে কি হবে? রেডিশ ইয়েলো। যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ মিক্সিং হয়ে থাকে তাহলে কি হবে? তোমার পারফেক্ট ইয়েলো কালার প্রোডিউস হবে। সেমভাবে গ্রিন আর ব্লু মিলে কি হচ্ছে? সায়ান, অনেকটা ব্লুইশ টাইপের, তাই না? আর রেড আর গ্রিন মিলে মেজেন্টা, এটা রেডিশ টাইপের। এই যে জি। সো সায়ান, ইয়েলো, মেজেন্টা আর সেকেন্ডারি কালার, মানে প্রাইমারি কালার, তিনটা প্রাইমারি কালার আমরা দুইটা করে ইকুয়াল কম্বিনেশন মিক্সার করে দেন যে কালারগুলো পাচ্ছি ওইগুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি কালার। যদি এরকম হয় সায়ানের সাথে যদি একটু ইয়েলো অথবা একটু গ্রিন দিয়ে দিই তাহলে কি হবে? অন্য একটা কালার প্রোডিউস হবে যেটাকে আমরা বলবো টারশিয়ারি কালার। মনে থাকবে? আচ্ছা, এখন দেখো সাবট্রাক্টিভ অথবা পিগমেন্ট থিওরি, যেটা আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, ফুড টেকনোলজি, সব ক্ষেত্রে আমরা এই থিওরিটাই অ্যাপ্লাই করি কালার কম্বিনেশন অথবা নতুন কালার প্রোডিউস করে থাকি। এটার ক্ষেত্রে দেখো প্রাইমারি কালার কি কি? পিগমেন্ট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার কয়টা? তিনটা। ইয়েলো, ম্যাজেন্টা, স্যার। ইয়েলো কি? কোনটা স্যার? Yellow পিগমেন্টেড। পিগমেন্ট। সরি, ইয়েলো, সায়ান, ম্যাজেন্টা। মেজেন্টা, তাই না? এগুলোকে বলে ট্রাইকোমেট্রিক থিওরি অফ কালারিজেশন। ইয়েলো, মেজেন্টা, সায়ান, এই তিনটাকে আমরা বলতেছি প্রাইমারি কালার। আচ্ছা, এখন এই তিনটা কম্বিনেশনে দেখো আমরা ইয়েলো সায়ান মিলে সেই গ্রিন প্রাইমারি কালারটা পাচ্ছি, আবার ইয়েলো মেজেন্টা মিলে রেড পাচ্ছি, সায়ান মেজেন্টা মিলে ব্লু পাচ্ছি। আচ্ছা, আর ফ্যাক্টরিতে অথবা ইন্ডাস্ট্রিতে আমরা যেটা করে থাকি, আমরা যে ধরনের কম্বিনেশনগুলো করে থাকি পিগমেন্ট থিওরি অনুযায়ী রেড, ইয়েলো, এবং এগুলি একটাও কিন্তু প্রাইমারি কালার। আমরা ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে পিগমেন্ট থিওরি অনুযায়ী যে কম্বিনেশন অ্যাপ্লাই করে থাকি সেই কম্বিনেশন হচ্ছে যে কোনো একটা শেড প্রোডিউস করার জন্য তিনটা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা, কোনো কোনো ক্ষেত্রে দুইটা, একটা কালার দিয়েও একটা শেড প্রোডিউস করা যায়। যেমন ব্ল্যাক, একদম পারফেক্ট ব্ল্যাক, সেখানে শুধু ব্ল্যাক কালারই পাওয়া যায়, পারফেক্ট ব্ল্যাক। কিন্তু তোমার হচ্ছে ম্যাক্সিমাম শেড প্রোডিউসের ক্ষেত্রে, শুনতেছো, ম্যাক্সিমাম কালার প্রোডিউসের ক্ষেত্রে তিনটা কালার সমন্বয় করে ওই শেডটা তৈরি করা হয়ে থাকে। সেটা হচ্ছে তোমার ইয়েলো, রেড, ব্লু, এবং এগুলো একটাও কিন্তু প্রাইমারি কালার। এগুলো মোটামুটি ওই যে তোমার পিগমেন্ট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার, বাট সেগুলো আসছে কোথা থেকে? এই যে লাইট থিওরি থেকে, যেরকম সেকেন্ডারি, পিগমেন্ট থিওরিতে এসে প্রাইমারি। আচ্ছা, এরপরে যাও, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে এখানে? আছে স্যার। এখানে কোনো কোশ্চেন আছে? মানে এই বিষয়টি বুঝতে পারছো? প্রাইমারি কালার লাইট থিওরি অনুযায়ী তিনটা, পিগমেন্ট থিওরি অনুযায়ী তিনটা। আচ্ছা, এখন আসলে সাবট্রাক্টিভ অথবা পিগমেন্ট থিওরি, এটা বলা হয়ে গেছে। দুইটা এক্সট্রা টার্ম আছে, দেখো হোয়াইট এন্ড ব্ল্যাক। হোয়াইট আর একটা কি? ব্ল্যাক। হোয়াইট কাকে বলে, ব্ল্যাক কাকে বলে বলতে পারবা? কোন বস্তুকে কেন আমরা হোয়াইট দেখি, কোন বস্তুকে কেন আমরা ব্ল্যাক দেখি?
বুঝতে পারো? স্যার হচ্ছে সূর্যের রশ্মি কোনো বস্তুর উপর পতিত হয় যদি সেটা হচ্ছে রিফ্লেক্ট করে আমাদের চোখে আসে সেইটাকে আমরা কালার দেখি। এখন যদি সবগুলো কালার যদি রিফ্লেক্ট করে ফেরত আসে তখন সেটা আমরা দেখি, সাদা দেখি। সাদা, এক্স্যাক্টলি। কারণ রেডিয়েন্ট ইনসিডেন্ট রেডিয়েশনটা যদি 100% রিফ্লেক্ট হয়, 100% হতে হবে, আমরা পারফেক্ট হোয়াইট এসেছে। তো পৃথিবীতে পারফেক্ট হোয়াইট এবং পারফেক্ট ব্ল্যাক বোর্ডের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কিন্তু থিওরিটিক্যালি ধরে নেওয়া হয়। পারফেক্ট হোয়াইট বোর্ডের ক্ষেত্রে যদি 100% রিফ্লেকশন হয়, ইনসিডেন্ট রেডিয়েশন অথবা মানে আপতিত যদি রশ্মিগুলো কি হচ্ছে, তোমার 100% রিফ্লেকশন হচ্ছে, প্রতিফলিত হচ্ছে এবং আমাদের চোখে প্রবেশ করে, তখন ওই বস্তুটাকে, ওই বডিটাকে আমরা বলতেছি পারফেক্ট হোয়াইট বডি অথবা হোয়াইট। আর যদি ব্ল্যাক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, যদি 100% ইনসিডেন্ট রেডিয়েশন যদি অ্যাবজর্ব হয়, কোনো রিফ্লেকশন না থাকে, তাহলে ওই বডিটাকে আমরা বলবো পারফেক্ট ব্ল্যাক বডি। বুঝতে পারছো? আমরা কোনো বস্তুকে কোনো বর্ণে, কোনো স্পেসিফিক বর্ণে দেখি কিসের জন্য? ওই বস্তুটা যে বর্ণের, যে ওয়েভলেংথের রশ্মিটাকে অথবা রেডিয়েশনটাকে ইমিট করতেছে অথবা রিফ্লেক্ট করতেছে, ওইটাই ওই বর্ণে দেখি। এটাকে আমরা ব্লু দেখতেছি, ইউলো দেখতেছি, কারণটা হচ্ছে ইউলিশ ওয়েভলেংথের রেডিয়েশনটা রিফ্লেক্ট হচ্ছে এবং আমাদের চোখে আসতেছে, আমরা এটাকে ইউলিশ দেখছি। তোমার চেয়ারটাকে ব্ল্যাক দেখার কারণটা হচ্ছে এই যে সানলাইট থেকে যে 7টা বর্ণের ওয়েভলেংথের লাইটটা পড়তেছে, সবগুলি সে অ্যাবজর্পশন করতেছে। গো টু দ্য নেক্সট। এখন আসো, যে প্রথমে লিখেছিলাম সিআইই ল্যাব থিওরি। সিআইটা হচ্ছে কমিশন, ওখানে লেখা আছে, দেখো, কমিশন অফ ইন্টারন্যাশনালি বি এল এক্লাইরিস। এটা হচ্ছে পরের স্লাইডে আছে, আমি বলে নিলাম। একটা কমিশন আছে, একটা অ্যাসোসিয়েশন আছে, ওরা কি করছিল, এই ল্যাব থিওরিকে নতুন ভাবে কোঅর্ডিনেশন আকারে সাজিয়েছিল। তাদের থিওরিটা হচ্ছে সিআইই ল্যাব থিওরি। এটা আবার মডার্ন একটা থিওরি আছে, সিআই ল্যাব এল স্টার এ স্টার বি স্টার থিওরি। নতুন আরেকটা থিওরি, মডিফাইড থিওরি আছে। আমরা এটা ল্যাব থিওরিটা আগে একটু বুঝি। স্পেকট্রোফটোমিটার দেখেছো তোমরা? ডাটা কালার ফ্যাক্টরিতে জব করছো? দেখছি কখনো মেজার করেছো শেড কালার মেজার করো? দেখছি কিন্তু সে মেজারের যে চার্টটা কিভাবে মানে মেজারমেন্টটা আসে, পাস ফেল, শেড পাস ফেল, মানে যে কালার ডিফারেন্স ডেল্টা ই ভ্যালু, কালার ডিফারেন্স ভ্যালুটা, এবং তার ডান পাশে উপরের দিকে একটা এরকম একটা গ্রাফ আসে, একদম একটা গ্রাফ আসে। সেখানে একটা পয়েন্টার থাকে, ওই একদম সেন্টার যেটা, সেন্টার থেকে পয়েন্টারটা রেড কালার মার্কের একটা পয়েন্টারটা এদিক সেদিকে একটু মুভ করে, ওইটার উপরে বেসিস করে পুরো কালার ডিফারেন্স, শেড ডিফারেন্সটা মেজার করে দেয়। আর এটা করা হয়, স্ট্যান্ডার্ড নেওয়া হয় একটা, যেটা হচ্ছে কাস্টমার অথবা বায়ারের রিকোয়ারমেন্ট থেকে, যে শেডটা, যে কালারটা, ওর উপরে ডাইন করে জাস্ট ম্যাচ করার জন্য যে কি পরিমাণ কালার ডিফারেন্স আছে, হিউ কেমন আছে, ক্রোমা কেমন আছে, ভ্যালু কেমন আছে, এর লাইটনেস ডার্কনেস কেমন আছে, এটা রেডিশ না গ্রিনিশ হয়েছে অরিজিনালের সাথে, অথবা ইউলিশ না ব্লুইশ হয়েছে, এই বিষয়গুলো। তাহলে কি কি থাকে, কি কি থাকে, যেমন হচ্ছে এ স্টার, এটা রেডিশ, ইয়েস না, রেডিশ না গ্রিনিশ, বি স্টার ইংলিশ না ব্লুইশ। তারপর হচ্ছে তোমার ক্রোমা, এরপর আছে তোমার হচ্ছে হিউ, এল স্টার, লাইটনেস, ডার্কনেস। এখানে ভার্টিক্যালি যেটা দেওয়া আছে এটা হচ্ছে এল স্টার মাইনাস এল স্টার প্লাস, এটা হচ্ছে এ স্টার প্লাস, এটা হচ্ছে এ স্টার
আচ্ছা, এটা যদি আমরা এল স্টার এ স্টার বি স্টার থিওরির ক্ষেত্রে বলি, আমরা ধরো এখানে আমরা মডিফাইড থিওরি না, এটার ক্ষেত্রে আসি। এখানে একটা কোয়াড্র্যান্ট আছে না 360 ডিগ্রি, এটা কি পজিটিভ না? জি। এটা নেগেটিভ। আচ্ছা, এখন বিষয়টা দেখো, এই এখানে তিনটা লাইন আছে, একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। যদি 3 ডাইমেনশনাল ভিউ আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। দেখছো এখানে দেখো একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। এখন আমি এই পাশে লিখেছি দেখো, এ দ্বারা বোঝাচ্ছে কি রেডনেস, রেডিশ অথবা গ্রেনিশ। এখন এই যে সেন্টার পয়েন্ট এখানে থাকে আমাদের স্ট্যান্ডার্ডের ভ্যালুটা, আমরা যে স্ট্যান্ডার্ডটা মেজার করে নেব সেই স্ট্যান্ডার্ডের উপর কম্পেয়ার করে সে কি করবে, আমাদের যে ডাইং করা নতুন কালার সেই কালারটাকে তারা কম্পেয়ার করবে, ডিফারেন্সটা মেজার করবে। এটার জন্য কি করে দেখো, যদি কোনো একটা শেড তোমরা মেজার করো, মেজার করার পর এই পয়েন্টারটা যদি এইখানে থাকে তাহলে এটা দ্বারা কি বোঝাবো? এটা স্যার রেডিশ। স্লাইটলি ইউলিশ রেডিশ এবং লাইটার। এদিকে দেখলে এটা এল স্টার মানে কি? এটা দুইটা হতে পারে, এই নিচের দিকে এটা হলে নেগেটিভ হলে এটা হচ্ছে ডার্কার, শেডটা কি হবে অরিজিনাল থেকে ডার্কার। আর যদি এরকম হয় তাহলে কি হবে লাইটার, পজিটিভ হলে লাইটার। এদিকে হলে কি হবে রেডার হবে, এদিকে কি হলো গ্রিনিশ। গ্রিনার, এদিকে হলো ইউলিশ, ইউলিশ, আর এটা হবে কি ব্লুইশ। তাহলে এই পয়েন্টারটা যদি তোমার এই বরাবর এখানে আসে তাহলে কি হবে, এটা গ্রিন এবং একটু ডার্কার হবে, গ্রিন এবং ব্লু, গ্রিন ব্লুইশ দুটো মিলে কি হবে, গ্রিন এবং ব্লু মিলে কি হবে সায়ান টাইপের কিছু একটা, টোনটা কি হয়ে যাবে সায়ানিক ডার্ক এবং ডার্কার হয়ে যাবে, তাই না? তাহলে অরিজিনাল যে স্যাম্পলটা আমরা ওখানে স্ট্যান্ডার্ড হিসেবে স্পেকট্রাম ফটোমেটরে অথবা কালার মেজারমেন্টে রেখেছিলাম তার থেকে এটা কি হবে একটু সায়ানিক এবং ডার্কার হয়ে যাবে। তাহলে এই যে তোমাদের সিআই ল্যাব থিওরি, কোঅর্ডিনেশন থিওরি যেটাকে আমরা বলতেছি, এই থিওরির মাধ্যমে আমরা কালারের অবস্থানটা বুঝতে পারি কোয়াড্র্যান্টের মাধ্যমে। কোয়াড্র্যান্টটা 360 ডিগ্রির মাধ্যমে এটা এই পয়েন্টারের মাধ্যমে বুঝতে পারি যে এটা রেডার হয়েছে না গ্রিনার হয়েছে, এটা ইউলিশ হয়েছে না ব্লুইশ হয়েছে, এটা লাইটার না ডার্কার। উপরের দিকে পজিটিভ এবং উপরের দিকে থাকলে এটাকে আমরা বলবো এল স্টার, যদি প্লাস হয় তাহলে এটা লাইটার, যদি মাইনাস হয় তাহলে এটা ডার্কার। এই কথাটা এখানে আছে, the L-star axis gives the lightness, a white object has an L-star value of 100 and ওই পারফেক্ট হোয়াইট এর ক্ষেত্রে যদি কোনো একটা শেড হোয়াইট তুমি মেজার করো তাহলে এর ভ্যালুটা হয় হচ্ছে 100, ম্যাক্সিমামটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 100, আর একদম জিরো হলে যদি 100% রিফ্লেকশন হয় তাহলে কি আমরা সেটা 100 বলতে পারি না? এল এর ভ্যালু যদি 100 হয় তার মানে কি 100% রিফ্লেকশন, তার মানে কি সাদা, একদম সাদা কালার, সাদা কাপড়। যদি তোমার জিরো হয় একদম তাহলে কি 100% অ্যাবজর্পশন হচ্ছে না, রিফ্লেকশন নাই, এল এর ভ্যালু ডার্কার হয়ে গেল 100%, এটা হচ্ছে ব্ল্যাক, তবে একদম ডার্কার। আচ্ছা, বি স্টার দ্বারা ইউলিশ ব্লুইশ বুঝাইলাম, সি স্টার ক্রোমা, ক্রোমা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশন মানে সম্পৃক্ততা, ভিভিডনেস, ডালনেস। কিছু কালার আছে দুইটা সেম টাইপের, সেম শেড পার্সেন্টেজ, শেড পার্সেন্টেজ সেম, কিন্তু একটা একটু মেরে ডাল আর একটা হচ্ছে উজ্জ্বল। চলছে স্যার। এটা ডিপেন্ড করতেছে, এটা পরিমাণটা আমরা নির্ণয় করতেছি ক্রোমার মাধ্যমে। আচ্ছা, হিউ ফার্স্ট পারসেপশন, যে এটা গ্রিন, একটা স্পেসিফিক ওয়েভলেংথ আছে এর ভিতরে, এটা গ্রিন, অরিজিনাল গ্রিন, এটাই হচ্ছে হিউ। এই হিউর সাথে যদি তুমি কি করো আস্তে আস্তে গ্রে অ্যাড করো তাহলে গ্রেশ হিউ হবে এবং এক পর্যায়ে যায় এটা ডার্কার হয়ে যাবে, তো টোন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, তখন টোনটা আপডেট চলে আসবে। এটা রেড, এটা একটা হিউ, এর সাথে তোমরা হোয়াইট অ্যাড করলে এক ধরনের টোন আসতে থাকবে, এক ধরনের হিউ প্রডিউস হতে থাকবে, আবার যদি ব্ল্যাক অ্যাড করতে থাকে তাহলে আরেক ধরনের হিউ এবং টোন প্রডিউস হতে থাকবে। আচ্ছা, লাইট রিয়েলিস্ট, লাইটনেস, ডার্কনেস, এটা গেল। আর স্টারিক সিম্বল অফ এলিস্টার indicate that this is the new color system, it is the follow up of the older CIE lab system. The new system is now universally used for the quantification of color.
কালারের কোয়ান্টিফিকেশন করার জন্য, মেজারমেন্টটা করার জন্য, তাই না? যে আসলে রেট কতটুকু আছে এবং অরিজিনাল থেকে স্ট্যান্ডার্ড থেকে আমার যে টাইম মতো ডাইং করলাম তার ডিফারেন্সটা কত। তোমরা তো আসলে স্যাম্পল দেখেছো কখনো বায়ারের কাস্টমারের? স্যাম্পল দেখছো, সোয়াচ দেখেছো? ছোট্ট একটু ইয়ে কাপড় দেয় অথবা অনেক সময় পুরো গার্মেন্টসটা দিয়ে দেয়, তাই না? সেটার সাথে ম্যাচিং করে দিতে হবে। আমাদের যারা টেক্সটাইলের ওয়ার্ড প্রসেসিং অথবা ডাইং করে, ডাইং ইউনিটে থাকে, তাদের কাজটা হচ্ছে ওই ডাইং করে ম্যাচ করে দেওয়া। আর আমাদের এই কালার থিওরি অনুযায়ী যেহেতু এটা চলে আসছে যে স্পেকট্রোফটোমিটার এর মাধ্যমে আমাদের মেজারমেন্টটা করলে আমরা বুঝতে পারি কালার ডিফারেন্স অথবা ডেল্টা ই ভ্যালুটা কেমন। এটা একটা পাস এবং ফেল মার্ক আছে, এক এক কাস্টমার এক এক বায়ার এক এক ধরনের পাস ফেল মার্ক ফিক্সড করে দেন। ওনারা কোমা কত হলে অ্যাকসেপ্ট করেন, ভিউ কত হলে অ্যাকসেপ্ট করেন, ডেল্টা ই ভ্যালু কত হলে অ্যাকসেপ্ট করেন, প্রত্যেকটা ওনারা ওইভাবে স্পেসিফাই করে দেন ভালো বায়ারগুলো। তো ঠিক আছে, গো টু দ্য নেক্সট লাইন। এটা দেখো ডিফারেন্স বিটুইন ডাইস এন্ড পিগমেন্ট। এই যে বেসিক লেভেলের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে এটা শেষ। যেখানে দেখো কি ডিফারেন্স বিটুইন পিগমেন্টস অফ এন্ড ডাইস। সাধারণত এই ডিফারেন্সটা তোমরা দেখলেই পারবা। ডাই হচ্ছে ওয়াটার সলুবল হয়ে থাকে, পিগমেন্ট ইনসলুবল হয়ে থাকে। ডাই হচ্ছে অর্গানিক, পিগমেন্ট নরমালি অর ইনঅর্গানিক। ডাই ফাস্টনেস প্রপার্টিজ হচ্ছে ডাইসের ক্ষেত্রে একটু কম হয়, পিগমেন্টের একটু বেশি হয়ে থাকে। আর বন্ডিং ফাইবারের সাথে ডাই সাধারণত বন্ড ক্রিয়েশন করে, বিভিন্ন ধরনের বন্ড ক্রিয়েশন করে। আর পিগমেন্ট যেটা কি করে সেটা তোমার বাইন্ডার ইউজ করে ওটার সাথে আটকাই দেওয়া হয়, বিভিন্ন ধরনের বাইন্ডিং এজেন্ট ইউজ করা হয়। স্ট্রাকচার ডিউরিং অ্যাপ্লিকেশন স্ট্রাকচার অল্টার সাচ রিটেন পার্টিকুলেট ফর্ম। আচ্ছা, কম্বাশন হচ্ছে ডাইসটা হচ্ছে আগুন কি করে, কম ধরে, অফেন কম্বাস্টেবল আর রিলেটিভলি লেস কম্বাস্টেবল, মানে পিগমেন্ট আরো কম দহন হয়। কেমিক্যাল প্রপার্টিজ আছে, আচ্ছা লঞ্জিভিটি আছে, শর্টার লঙ্গার, এগুলো দেখলে একবার দেখবেন পারবে, বোঝানোর কিছু না, জাস্ট ডিফারেন্স। থ্যাংক ইউ। দেখি দে আরেকটা আছে। আচ্ছা, এখন দেখো এক্সপ্রেশন, এটা কি তোমাদের পড়াইছিলাম? এক্সপ্রেশন প্রসেসটা পড়াইছিলাম। এক্সপ্রেশনটা হচ্ছে কি তোমার ডাইং এর ডেফিনিশন তো পড়াইছিলাম, মনে আছে? ডাইং কাকে বলে? ডাইং কাকে বলে এটা মনে নেই? না স্যার পড়েছি তো। আমরা পার্ট 1 শেষ করে ফেলছো, পার্ট 2 তার 3-4টা ক্লাস চলতেছে, 4টা ক্লাস। ডাইং কাকে বলে? ডাইং এর উদ্দেশ্যটা কি? কাপড়কে রং করা, তাই না? স্যার মনে হয় যদি আমরা নরমাল সেন্সে বলি অথবা একদম সিম্পল ভাবে যদি বলে থাকি, কাপড়কে রং করাই আসলে উদ্দেশ্যটা হচ্ছে ডাইং, তাই না? Dyeing is one kind of chemical process. We can use different dyes or coloring component with solvent or any other chemical and to impart the coloring effect on textile material. Textile material के color করতে করার জন্য ডাই মলিকিউল গুলো ডাইস অথবা কালারিং ম্যাটার গুলো টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর প্রয়োগ করা, এটাই হচ্ছে in assistant of auxiliaries, chemicals or and solvent। এগুলোর মাধ্যমে আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালকে রং করব, এটাই হচ্ছে ডাইং। মনে থাকবে ডাইং কাকে বলে? টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ডাই অথবা পিগমেন্ট দ্বারা রং করার প্রক্রিয়াকেই ডাইং বলে। বাংলাটা মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা, রং করার প্রক্রিয়াকে
রঞ্জক পদার্থ অথবা ডাই অথবা পিগমেন্ট দিয়ে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে রং করার প্রক্রিয়াকে ডাইং বলে। ডাইং ইজ ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল প্রসেস, একটা প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, সেই ডাইং এর ক্ষেত্রে ধরো একটা পাত্রের মধ্যে তোমাকে যখনই ইউ আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাই না? ইউ মাস্ট নো হাউ টু ডাই। তোমাকে একটা জায়গায় চাকরি দেওয়া হবে, তখন বলবে যে তুমি হয়তো ডাইং ইউনিট চাকরি নিবা, তোমাকে বলবে যে এখানে 200 কেজি কাপড় আছে, তুমি ডাই করো। কালার দিল তোমাকে, তুমি কি করবে? তোমার প্রথমে মাথায় কি আনতে হবে যে আমাকে ডাইং করতে হবে। ডাইং করার জন্য 200 কেজি কাপড় ওজন করা আছে, তোমাকে ওই রেসিপি অনুযায়ী, রেসিপিটা আমি পরে আসবো, রেসিপি অনুযায়ী তোমার কালারটা মেপে নিতে হবে। ডাইটা আমি পড়াইছি প্রথম দিকে, তাই না? ডাই সম্বন্ধে তো বিস্তারিত পড়াইছি। সেই ডাই অথবা কালার তোমার মেপে নিতে হবে। মেপে নেওয়ার পর তখন তোমার কি ডাই আছে, কাপড় আছে, কি করবে তুমি? কি করবে? ডাইং করবো স্যার। ডাই ঠিক কিভাবে করবে? আর কি কি লাগবে তোমার? মেশিন লাগবে, মেশিন লাগবে, তোমার সলভেন্ট লাগবে। তুমি একটা পাত্র নিলে, এরকম একটা পাত্র নিলে, সেখানে সলভেন্টটা নিলে কি নরমালি আমাদের কনভেনশনাল মেথডে সলভেন্ট হচ্ছে ওয়াটার, আইডিয়াল ওয়াটার। আদর্শ সলভেন্ট দ্রাবক হচ্ছে ওয়াটার। এখানে তুমি কি করলো? ডাই গুলো দিয়ে দিলা, তারপর টেক্সটাইল ম্যাটেরিয়াল দিয়ে দিলা, এরপরে হিট দিলা, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় হিট দিলা, টাইমটা দিলা, টাইম দিলা, চলতে থাকে। ভাই কোথাও তোমার একটা লেকার সার্কুলেশন হবে, কোথাও ফ্যাব্রিক সার্কুলেশন হবে, এভাবে চলতে থাকলো। 1 ঘন্টা 60 মিনিট ধরে তুমি চালাই 60 মিনিট চালানোর পর তোমার কি হবে? এই ডাইস মলিকুলগুলো ফাইবারের ভিতরে ঢুকে যাবে। 60 মিনিট পর তুমি ফ্যাব্রিকটা বের করে নিয়ে এসে তুমি দেখলে যে বাহ, সুন্দর কালার হয়ে গেছে, রং হয়ে গেছে। এটাই তো সিম্পল, এর ভিতরে অনেক কিছু আছে। এই যে 2 মিনিটে যে কথাগুলো বললাম, এটা 4-5টা সাবজেক্ট আছে এর উপরে, বুঝতে পারছো? সিম্পলি তুমি চিন্তা করো, তোমার একটা পাত্র লাগবে, পানি লাগবে, কিছু কেমিক্যাল লাগবে, টেক্সটাইল ম্যাটেরিয়াল লাগবে, রং লাগবে। এগুলো নিয়ে যখন একটা জায়গায় নিয়ে তুমি কি করবা? তাপ দিবা, সাথে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওটাকে হিট করবা, রান্না বান্না করো, যেটাই করবো, কালার হয়ে যাবে, ডাইং শেষ। এতটুকু তো মনে থাকতে হবে নাকি? আচ্ছা, এখন আসো এক্সট্রাকশন প্রসেস। When 3 processes absorption and desorption are completed, then these dyes molecules enter into the fiber. This is called extraction. ধরো এই পাত্রের মধ্যে তোমার ফ্যাব্রিকটা দিয়েছো, ডাই মলিকুলগুলো আছে। প্রথমে এই ফাইবারের মধ্যে তো আমার ডাই মলিকুলগুলো ঢুকাইতে হবে, তাহলে কালার কেমনে হবে? ঢুকবে কেমনে? লাভ থেকে ভিতরে ঢুকে যাবে নাকি আগে ফাইবারের গায়ের উপর আসবে, সারফেসে কন্টাক্টে আসবে? অবশ্যই তাই না? প্রথমে কন্টাক্টে আসবে, দেন কি হবে? ফাইবারের সাথে প্রত্যেকটা ডাই মলিকুলের এক ধরনের অ্যাট্রাকশন আছে। যদি অ্যাট্রাকশন না থাকে, তাকে জোর করে অ্যাট্রাকশন করানো হবে, অথবা জোর করে ফাইবারের মধ্যে ঢুকানো হবে। সেদিকে না গেলাম, কারণ ন্যাচারাল অ্যাট্রাকশনই আছে। তাহলে কি হবে? উপরে প্রথমে ফাইবারের গায়ে আসবে, সেটাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। When dye molecule come to the surface of the fiber, it is called adsorption. এরপরে ভিতরে ঢুকে গেল, ডাই মলিকুলগুলো ভিতরে ঢুকে গেল, তখন আমরা এটাকে বলতেছি অ্যাবজর্পশন, শোষণ। যখন কি হচ্ছে? সাপোজ তুমি 60 ডিগ্রিতে ডাইং করছো, 60 ডিগ্রি টেম্পারেচার রিঅ্যাক্টিভ ডাই দিয়ে তুমি কটন ফ্যাব্রিক ডাইং করছো, ওকে ফাইন। এখন দেখলে যে ডার্কার হয়ে গেছে, শেডটা অরিজিনাল থেকে ডার্কার হয়ে গেছে, তখন তুমি কি করবে? একটু হট ওয়াশ করবে 90-তে, 95-এ 10 মিনিট। তার মানে এই টেম্পারেচার বেশি করার কারণে কি হচ্ছে? সেখানে কিছু ডাই মলিকুলগুলো ফ্যাব্রিক থেকে বের হয়ে এসে লাইট হচ্ছে, হালকা হচ্ছে, আমার অরিজিনালের সাথে ম্যাচ হচ্ছে। তাহলে এই ডাই মলিকুলগুলো বের করার জন্য আমাদের কি দরকার? টাইম এবং টেম্পারেচার। এই যে 10 মিনিট 95 হাই টেম্পারেচার, তখন কি হচ্ছে? তোমার কিছু ডাই মলিকুলগুলো বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি ডিসঅর্পশন। আর এই ভিতরে যখন কি হবে? সব ডাই মলিকুলগুলো একদম ফাইবারের পুরো জায়গাটা জুড়ে ছড়ায় যাবে, কালার হয়ে যাবে, ওটাকে আমরা বলতেছি ডিফিউশন। ডিফিউশন আমরা পরে আচ্ছা, এখন দেখো ডাইং মেকানিজম। The sequence of dyeing falls into 4 stages. ওই যে কথাগুলো বললাম না, সেগুলো এখানে আছে। ট্রান্সফার অফ ডাই অনটু ফাইবার সারফেস, মনে আছে? অ্যাডজর্পশনের একটা অ্যাডজর্পশনের আগের স্টেজটাকে আমরা এভাবে বলতে পারি যে সাধারণত একটা জিনিস আরেকটা জিনিসের কাছে আসে কি কারণে? তার সাথে আকর্ষণ, ভালো লাগা থাকার কারণে।
তাই না? এমন হতে পারে যে দেখা যাচ্ছে যে যার সাথে যার শত্রুতা সে কি করে, ওকে দেখলে দূর দিয়ে দৌড়ে যেতে চায়। যখন বন্ধুত্ব হয় দৌড়ে জড়িয়ে ধরে। বিষয়টা এরকম, এই ট্রান্সফার টু ডাইভার্ট ফাইবার সারফেসে আসা পর্যন্ত যে একটা ইন্টারঅ্যাকশন, সেটাই হচ্ছে এখানে এনভায়রনমেন্ট অফ দ্য ডাইভার্ট। ডাইভার্টের এনভায়রনমেন্টটা কেমন হবে, সলভেন্ট এন্ড স্টাইল, পানি সলভেন্ট অথবা যে ধরনের দ্রাবক আমরা নিই তার নেচার কেমন, কোয়ান্টিটি কেমন, এবং এটা সফট হার্ড অ্যাসিডিক হতে পারে, বিভিন্ন ধরনের আয়নিক নন আয়নিক হতে পারে, পিএইচ। কিছু কিছু ফাইবার যখন আমরা ডাইন করি, পিএইচ যখন বেশি হয় ফাইবারের সাথে ওই ডাই মলিকুলের ইন্টারঅ্যাকশন ভাগ বেশি হয়। রিঅ্যাক্টিভ ডাই দিয়ে আমরা ডাইন করি না, কটন পিএইচ কত থাকে 10 এর উপরে, 11.5 11তে পারে, তাই না? 10 থেকে 11.5 স্যার। তাই না? আর যখন পলিস্টার করি ডিসপার্স দিয়ে ডিসপার্স দিয়ে পলিস্টার 4.5 স্যার। 4.5 অ্যাসিডিক মিডিয়াম। Yes, sir. তার মানে অ্যাসিডে পলিস্টার কি করে, কাছে টানে, আর রিঅ্যাক্টিভে পিএইচ উপরে থাকলে কাছে টানে, মানে ইন্টারঅ্যাকশনটা বেশি হয়, ফাইবারের ভিতরে ঢুকে বন্ড ক্রিয়েশন। তাহলে পিএইচটা ইম্পর্টেন্ট। ডায়াগ অ্যাসিস্ট্যান্ট লাইক ইলেক্ট্রোলাইটস, লেভেলিং এজেন্ট, ক্যারিয়ার, ডিসপার্সিং এজেন্ট, বিভিন্ন ধরনের, যেমন রিঅ্যাক্টিভ ডাইতে ডাইন করে না সল্ট ইউজ করি প্রচুর পরিমাণ, Yes, sir. এগুলো আমাদের ইকো ফ্রেন্ডলি না। তারপর আমরা কি করি, ইলেক্ট্রোলাইট ইউজ করি, সেখানে চার্জ প্রডিউস করে, পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট করে, যেটা কি করতেছে আবার ইন্টারঅ্যাকশন বাড়ায় দিচ্ছে। টেম্পারেচার, এটা তো বললাম টেম্পারেচার কি কাজ করে, সাবস্টেন্টিভিটি। তারপর আছে মেকানিক্যাল এন্ড ফিজিক্যাল ফোর্স, এই প্রত্যেকটা মলিকুল টু মলিকুলের এক ধরনের ফোর্স আছে, এটা মলিকুল স্টেজে পরে পার্ট 3 তে পাওয়া যাবে। ওকে, এটাই পর্যন্ত, নেক্সট স্লাইডে যাও। অ্যাডজর্পশন, অ্যাডজর্পশনে দেখো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেটা পটেনশিয়াল, মানে আমার ক্লাস আজকে এইভাবে শেষ করে দিতে হবে, এটা নিয়ে আর বেশি পড়ানো যাবে না। ইলেকট্রো পটেনশিয়াল ফোর্সের মধ্যে আছে যেটা পটেনশিয়াল আছে না, যেটা পটেনশিয়াল। অ্যাডজর্পশন টার্মটা তো তোমরা বুঝতেই পারছো। জি স্যার। ধরো হচ্ছে এই পাত্রের মধ্যে হচ্ছে একটা ফাইবার দিয়েছো, একটা ফাইবার কনসিডার করো, এটা হচ্ছে টেক্সটাইল ফাইবার। একটু মনোযোগ দিয়ে বুঝো, এটাকে আমরা এভাবে ক্রস সেকশন করা যায়, ক্রস সেকশন করা যায় না, জি স্যার। প্রস্থ সেট করা যায়, প্রস্থ সেট করলে তার সারফেসটা এরকম হবে, তাই না? আচ্ছা, এটা কিন্তু ফুল সলিউশনের মধ্যে আছে, এখানে ডাইস মলিকিউলগুলো আছে। আচ্ছা, সাধারণত সেলুলোজিক ফাইবারের সারফেসটা হয় নেগেটিভ চার্জ, সারফেসটা হয় কি, সেলুলোজিক হচ্ছে নেগেটিভ চার্জ, অ্যানায়নিক চার্জ সারফেস। আর আমরা যে ডাইসগুলো দেব, এখানে পানির মলিকুল আছে, হাইড্রোজেন পজিটিভ আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। তাহলে এখানে কি হবে, এই সারফেস যেটা নেগেটিভ, তাহলে কি হবে, এটা আকর্ষণ করবে। পজিটিভ গুলো আসতে থাকবে, তাই না? পজিটিভ আয়নগুলো এখানে আসতে থাকবে, সেটা ডাইস হতে পারে, ওয়াটার মলিকুল আসতে পারে, ওয়াটারের যে হাইড্রোজেন পার্টটা আসতে পারে, বুঝতে পারছো? জি স্যার। হাইড্রোজেন পজিটিভ না। আচ্ছা, আসার পর এই সারফেসটা একদম আটকায় ফেলে। আচ্ছা, যখন আটকায় ফেলে তাহলে এই পজিটিভ গুলো আবার কি নেগেটিভ গুলো টানবে না, জি। নেগেটিভ গুলো তো টানবে। আচ্ছা, কিছু পজিটিভও টানবে, কারণ সব চার্জ তো এই ভিতরে যে ফাইবারের সারফেসটা যে নেগেটিভ চার্জ, সবটা পজিটিভতে আটকাবে না, কিছু আবার পজিটিভ এখানে আসতে থাকবে, আবার এখানে আবার পজিটিভ আসতে থাকবে। তাহলে এই প্রথম সারফেসের সাথে যে প্রথম লেয়ারটা হচ্ছে, এইটা হচ্ছে অনেক শক্ত লেয়ার, এটাকে বলে স্টার্ন লেয়ার, মানে ডাইস মলিকুলগুলো একদম যে ফাইবারের গায়ে লেগে আটকে ফেলে পড়ে, এটাকে বলে স্টার্ন লেয়ার। এবং এই 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 জায়গায় যে ধরনের চার্জ আছে সেটাকে বলে স্টার্ন পটেনশিয়াল, স্টার্ন পটেনশিয়াল। আচ্ছা, এরপরে দেখো যে আবার নেগেটিভ গুলো এই দিকে আসছে না, আসছে না, জি স্যার। এখানে যখন পজিটিভ আছে নেগেটিভ চার্জ গুলো তো আবার অ্যাট্রাক্ট করবে, এটাকে বলতেছে, এই পোরশনটাকে বলতেছে তোমার ডিফিউশন লেয়ার, ডিফিউশন লেয়ার। এবং এটা মাঝখানে যে চার্জ অথবা পটেনশিয়াল আছে সেটাকে বলতেছে ডিফিউশন পটেনশিয়াল। এবং এইখান থেকে
এই লেয়ার পর্যন্ত আচ্ছা, এখান থেকে এই লেয়ার পর্যন্ত আমরা এটাকে বলতেছি যেটা এখান থেকে এটাকে বলতেছি যেটা পটেনশিয়াল। পটেনশিয়াল যেটা পটেনশিয়াল হচ্ছে এক ধরনের ইলেকট্রিক্যাল চার্জ, এক ধরনের চার্জ এনার্জি। এই যেটা পটেনশিয়াল ভেদ করে ডাইমোলিকুলগুলো কি করতে হবে, তোমার ফাইবারের ভিতরে প্রবেশ করতে হবে। কিছু পরিমাণ চার্জ অথবা এনার্জি দরকার, যেটা যে একটা পটেনশিয়াল এই ইস্টার্ন লেয়ার এবং এই লেয়ারটাকে ভেঙে তোমার ফাইবারের ভিতরে প্রবেশ করতে হবে। এটাকে আমরা বলতেছি যেটা পটেনশিয়াল। আচ্ছা, এরপরে যাও, টেম্পারেচার সম্বন্ধে বলা হয়ে গেছে, অ্যাজিটেশন সম্বন্ধে বলা হয়ে গেছে। ডাই অ্যাবজর্পশন হ্যাজ এফেক্ট অন ফাস্টনেস প্রপার্টিজ। এখন নিচে যাও। আচ্ছা, অ্যাজিটেশন বিষয়টা একটু বলবো। অ্যাজিটেশনের বাংলা হচ্ছে কি তোমাদের নাড়ানো, নাড়ানো, কন্টিনিউয়াসলি নাড়ানো। যদি একটা ডাইভার তৈরি করা হয়, সেখানে একটা মোটর দিয়ে কি করা হয়, সবসময় ওটাকে মিক্সিং করা হয়, নাড়ানো হয়। তো এটার কারণটা হচ্ছে সাধারণত ওই যে তোমার এই যে ইস্টার্ন লেয়ারটা প্রডিউস হচ্ছে না, ফাইবার অথবা ফ্যাব্রিকের উপরে যে ইস্টার্ন লেয়ারটা প্রডিউস হতে পারে না, এবং টেম্পারেচার বাড়ার কারণে কি হয়, ডাইস মলিকিউলগুলো বেশি হিট অ্যাকসেপ্ট করে, অ্যাবজর্ব করে, এবং সেগুলো এক্সাইটেড মোডে থাকে, উত্তেজিত মোডে থাকে, এবং একজন আরেকজনের কাছে আসে না, ইয়া হয় না, তোমার মাইসেল ফর্মেশন হয় না, অ্যাগ্রিগেট হয় না টেম্পারেচারের কারণে। আর অ্যাজিটেশনের কারণে সেম কাজটাই হয়, জাস্ট হচ্ছে ইস্টার্ন লেয়ার প্রডিউস হয় না এবং মাইসেল ফর্মেশন হয় না। আচ্ছা, যেমন এটা যেটা পটেনশিয়াল তোমরা একটা দেখে নিও, এটার ব্যাখ্যা আছে বিস্তারিত, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখন আসলে ডিফিউশন। আচ্ছা, ডিফিউশন হচ্ছে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ডাইস মলিকিউলগুলো ছড়ায় যাওয়া, এটাই হচ্ছে ডিফিউশন। আর ইন্টারঅ্যাকশনটা হচ্ছে ফাইবারের সাথে ডাইস মলিকিউলার বন্ড ক্রিয়েশন করে, বন্ড তৈরি হয়, এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। এটা বিভিন্ন ধরনের বন্ড হতে পারে, যেমন আয়নিক বন্ড, কোঅর্ডিনেশন লিঙ্কেজ, হাইড্রোজেন বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ফিজিক্যাল ফোর্সেস, ডিসপারশন ফোর্সেস। প্রত্যেকটার উপরে যদি একটু ব্যাখ্যা করতে চাই তাহলে 2 ঘন্টা ক্লাস লাগবে এই বন্ডগুলোর সম্বন্ধে, একটা ফাইবারের সাথে আর একটা ফাইবার, এবং একটা ফাইবারের ফাংশনাল গ্রুপের সাথে ওই ডাইস মলিকিউলের কি কোন পার্টে, ডাইসের কোন পার্টে কি ধরনের রিঅ্যাকশন হয়, তাহলে 2-4-10টা ক্লাসেও শেষ হবে না। কিন্তু এগুলো ধাপে ধাপে পরবর্তীতে হয়তো আমরা পড়াইতে পারবো যদি পার্ট 3 করে যাই। আচ্ছা, যাও গো টু দ্য নেক্সট স্লাইড। এখন থিওরির কিছু বাকি আছে, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ, আমাদের টাইম